আসসালামু আলাইকুম। প্রজেক্ট এইস এর জীববিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা পড়ব জীববিজ্ঞান দ্বিতীয় পত্র প্রথম চ্যাপ্টারের চতুর্থ ক্লাস। আমরা আগের তিনটা ক্লাসে পড়েছিলাম প্রাণী জগতের বিভিন্ন পর্বে বা বিভিন্ন শ্রেণীতে তাদেরকে কিভাবে ভাগ করা হয়েছে, এই শ্রেণীবিন্যাসের ভিত্তি, হিকম্যান ক্লাসিফিকেশন অনুযায়ী পর্বগুলো কি কি আছে সেই পর্বগুলোর ডিটেলস। তো আমরা আর একবার রিক্যাপিচুলেট করি যে আমরা কি কি পর্ব পড়েছিলাম। তোমাদের যদি মনে থাকে হিকম্যান ক্লাসিফিকেশন অনুযায়ী পর্বগুলোকে আমরা একটা নেমোনিক দিয়ে ভাগ করেছিলাম, সেটা কি পি সি পি এন মেক এম এ এ ই সি, পি ফর পরিফেরা, সি ফর নিডারিয়া, সেকেন্ড পি ফর প্লাটিহেলমিনথিস, এন ফর নেমাটোডা, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা। সো আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম এই চারটা ক্লাসিফিকেশন, তারপর আমরা পড়েছি নেক্সট চারটা এবং আমাদের বাকি আছে কর্ডাটা। সো আমরা আজকে পড়বো এই কর্ডাটা পর্বের মধ্যে যা যা আছে সব কিছুর ডিটেলস। সো আমরা কিন্তু অলরেডি সবাই জানি যে এই যে আমরা মানুষ কোন পর্বের মধ্যে পড়ছি, আমরা পড়ছি কর্ডাটা পর্বের মধ্যে। সো আমরা এই যে কর্ডাটা পর্বের প্রাণীগুলোকে কিন্তু আমাদের চোখের সামনে সবচাইতে বেশি দেখি। এই যে তুমি রাস্তায় চলতে ফিরতে যদি একটা ব্যাঙ দেখো, একটা পাখি উঠতে দেখো, তোমার বাসায় ঘরের দেয়ালে যদি একটা টিকটিকি দেখো, সব কিছুই কিন্তু এই কর্ডাটা পর্বের প্রাণী। সো আমরা এই প্রাণীগুলোর কথা যদি চিন্তা করি যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা কোন কোন প্রাণীগুলো দেখছি সেটার বৈশিষ্ট্য কি, তাহলে কিন্তু আমরা ইজিলি কর্ডাটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য মনে রাখতে পারবো। লাইক তুমি চিন্তা করো পরিফেরা, নিডারিয়া বা প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, এগুলো তুমি তোমার লাইফে কয়টা দেখেছো? অনেকে তো আমরা দেখিই নাই, বাট এইটা কিন্তু আমরা চোখে দেখতে পাই। যেটা আমরা চোখে দেখি সেটা আমাদের মনে থাকে। এই জন্য আমরা কিছু ফিগার দিয়েও আজকে পড়বো, ফিগার দিয়ে বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করব। তো শুরুতেই আমরা চলে আসি কর্ডাটা পর্বে। দেখো কর্ডাটা আমি যদি লিখি একটু, কর্ডাটা নামের শুরুতে কি আছে? কর্ড। তার মানে অবশ্যই এই পর্বের প্রাণীদের একটা বিশেষ ধরনের কর্ড থাকে। সেই কর্ডটার নাম কি? কর্ডটার নাম হচ্ছে নটোকর্ড। যেহেতু এই পর্বের প্রাণীদের নটোকর্ড থাকে, সেই জন্য এই পর্বের নামকরণ করা হয়েছে কর্ডাটা, যাদের কর্ড আছে। তো এই কর্ড কি, কখন থাকে, কিভাবে থাকে, কোথায় থাকে, এটার বৈশিষ্ট্য কি, সবকিছু আমরা জানবো। তো দেখো সংজ্ঞাতে কি বলেছে, যেসব প্রাণীর জীবনে কোনো না কোনো পর্যায়ে, সো হতে পারে এটা পরিণত প্রাণীতে থাকে বা হতে পারে শুধু এদের অপরিণত দশায়, যেমন যখন ছোট আছে বা যখন তার ডেভেলপমেন্ট হচ্ছে শুধুমাত্র সেই দশাতেই আছে, বা শুধু পূর্ণাঙ্গ দশাতে আছে, বা দুইটাতেই আছে, এরকম হতে পারে। তাহলে কোনো না কোনো একটা পর্যায়ে পৃষ্ঠ মধ্যরেখা বরাবর দণ্ডাকার স্থিতিস্থাপক নটোকর্ড থাকে। সেখানে আমরা কিছু কঠিন কঠিন ওয়ার্ড পড়েছি। প্রথমত পৃষ্ঠ মধ্যরেখা বরাবর। পৃষ্ঠ মধ্যরেখা কি? পৃষ্ঠ, আমরা যখন তল পড়েছি তখন আমরা বলেছি পৃষ্ঠীয় তল আর অঙ্কীয় তল। পৃষ্ঠীয় তল আর অঙ্কীয় তল। সেটা আমরা কিভাবে মনে রেখেছিলাম? অঙ্কীয়, অ মানে হচ্ছে আগে। সো দাঁড়ানো অবস্থায় আমার আগে সামনের বডির যে পার্ট সেটা হচ্ছে অঙ্কীয়, আর পৃষ্ঠীয় মানে পেছনে, প ফর পেছনে। সো পেছনের যে পার্ট সেটা হচ্ছে পৃষ্ঠীয় পার্ট। এবং এটা যদি দাঁড়িয়ে না থেকে মাটিতে শোয়া অবস্থায় থাকে, যেসব প্রাণী দাঁড়াতে পারে না, যেমন একটা কুকুর বা বিড়ালের কথা চিন্তা করো, এটা তো এরা মাটির সমান্তরালে থাকে, তাহলে আমরা কিভাবে বলবো যেটা মাটির কাছে সেটা হচ্ছে অঙ্কীয়। সাপোজ এইটা হচ্ছে ভূমি, ভূমির কাছে এই জায়গাতে কোনো একটা প্রাণী আছে, আছে। তো এইটা কি ভূমির কাছে না? এটা হচ্ছে অঙ্কীয়। আর এটা ভূমি থেকে দূরে, এটা হচ্ছে পৃষ্ঠীয়। তাহলে অঙ্কীয় আর পৃষ্ঠীয় বোঝা গেল। এখন পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর, পৃষ্ঠীয় পেছনের
পেছনের এই সারফেসে, সাপোজ পেছনটা আমি যদি দাঁড়িয়ে আঁকি, দেখো আমি যদি এটাকে দাঁড়ানো হিসেবে কল্পনা করি, এটা হচ্ছে পেছনের পার্টটা, তাহলে এটা কি মধ্যেও থাকতে পারে, পাশেও থাকতে পারে, যে কোনো জায়গাতেই থাকতে পারে। তাহলে বলেছে কোথায় থাকবে, পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর। তাহলে এটা পেছনের পার্ট, আমি যে পেছনে সাপোজ আমি এভাবে দাঁড়িয়েছি, এই জিনিসটাকে আমি এখানে এঁকেছি, পেছনে পেছনে যে মধ্যরেখা বরাবর, সেই মধ্যরেখা বরাবর থাকে আমাদের নটোকর। তাহলে কোথায় থাকে বোঝা গেছে, কোথায় থাকে এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই আশা করছি। এই নটোকর্ডের কিছু বৈশিষ্ট্য আমাদের সংজ্ঞার মধ্যেই বলে দিয়েছে। দেখো কি বলেছে, দণ্ডাকার স্থিতিস্থাপক। তাহলে আবার আসি, আমরা পৃষ্ঠটা আরেকবার আঁকি। সাপোজ এরকম, এটা হচ্ছে কিসে পেছনের দিকে করে দাঁড়ায় আছে, আমি একদম আমি যেভাবে দাঁড়ায় আছি সেভাবে পেছনের দিকে করে দাঁড়িয়ে আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের পৃষ্ঠীয় মধ্যরেখা। পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর এরকম দণ্ডাকার নটোকর্ড থাকে। তবে এটা তো গোল না, এটা ওভাল শেপ না, এটা অন্য কোনো শেপ না, এটা হচ্ছে কিরকম, এটা দণ্ডাকার। দণ্ডাকার এবং স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক মানে কি, এটা বাঁকানো সম্ভব, এটা রিজিড না, এটা স্থিতিস্থাপক। আমি যদি একবার বাঁকাই এটা আবার সোজা হতে পারবে। তো স্থিতিস্থাপক। এবং আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি, একই সাথে আমি এখানে তোমাদেরকে বলে দিই, নিরেট। নিরেট মানে কি, এটা ভেতরটা ফাঁকা না, ভেতরটাও পূর্ণ। সো দণ্ডাকার, স্থিতিস্থাপক, নিরেট নটোকর্ড থাকে, তাদেরকে বলে কর্ডাটা। সো এইসব বৈশিষ্ট্য যদি ফুলফিল করে, আবার বৈশিষ্ট্যগুলো বলি কি, জীবনের কোনো না কোনো পর্যায়ে, যে কোনো পর্যায়ে থাকলেই হবে, এমন না যে তার পুরো লাইফ স্প্যান জুড়ে, সারা জীবন জুড়ে থাকতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা কিন্তু নাই। এখন কেন নাই আমরা দেখবো পরে যে আসলে কি হচ্ছে এখানে। তাহলে কোনো না কোনো পর্যায়ে কোথায় থাকতে হবে, অবশ্যই সেটা পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর থাকতে হবে। পৃষ্ঠের পাশেও না, উপরেও না, নিচেও না, একদম মধ্যরেখা বরাবর। কিরকম, দণ্ডাকার, স্থিতিস্থাপক, নটোকর্ড থাকে, তাদেরকে আমরা বলি কর্ডাটা। তাহলে কেন কি কিসের ভিত্তিতে এদেরকে ভাগ করা হলো, আমরা শ্রেণীবিন্যাসের ভিত্তিতে কিন্তু পড়েছিলাম। কিসের ভিত্তিতে, নটোকর্ডের ভিত্তিতে। তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে নটোকর্ডের উপরে বেস করে আমরা অনেক ভাস্ট একটা ক্লাসিফিকেশন করি, সেটা আমরা আলাদা একটা ক্লাসেই পড়বো। তো এই দেখো, নটোকর্ডের উপর ভিত্তি করে কিভাবে ক্লাসিফিকেশন করা যায় সেটা কিন্তু আমরা অলরেডি এখানে পড়ে ফেলেছি। তাহলে বলো, যাদের নটোকর্ড থাকে না তাদেরকে আমরা কি বলবো, থাকলে যদি হয় কর্ডেট, না থাকলে হবে নন কর্ডেট, রাইট? লজিক তো এটাই বলে, যদি থাকে তাহলে হচ্ছে কর্ডেট, না থাকলে নন কর্ডেট, মানে কি কর্ড নাই যাদের। এখন কাদের কর্ডেট নাই, এই যে अगेन পি সি পি এন এম এ এ ই, এই কয়টার তাহলে কোনো কর্ড নাই, এরা হচ্ছে নন কর্ডেট। তাহলে আমরা নটোকর্ডের উপরে ভিত্তি করে ক্লাসিফিকেশনটা কিন্তু এখন জেনে ফেললাম, যাদের নটোকর্ড আছে তারা কর্ডেট, এবং যাদের নটোকর্ড নাই, বাকি 8টা যে মেজর পর্ব, পি সি পি এন, পরিফেরা নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, এই 8টা হচ্ছে নন কর্ডেট। এন্ড লাস্ট ওয়ান কর্ডাটা, সেটা তো নামই লেখা আছে, সেটা হচ্ছে কর্ডেট। তাহলে আমরা যে বাকি রেখেছিলাম যে নটোকর্ডের উপরে ভিত্তি করে আমরা পড়বো, সেটা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলেছি। এখন দেখো, কোশ্চেন হতে পারে যে আপু তাহলে কর্ডাটা পর্বের প্রাণীদের শুধু কি এই নটোকর্ড একটাই বৈশিষ্ট্য? না, শুধু একটাই বৈশিষ্ট্য না, এই বৈশিষ্ট্যর উপরে বেস করে এটাকে ক্লাসিফিকেশন করা হয়েছে, বাট এদের আরো কিছু ফিচার আছে, যে ফিচারগুলো প্রত্যেকটা কর্ডেটের মধ্যেই দেখা যায়। তাহলে সেই ফিচারগুলো আমরা কি একটু পড়ে ফেলি। প্রথমত হচ্ছে নটোকর্ড। নটোকর্ড কিন্তু আমরা অলরেডি জেনে গেছি, তোমরা এই ছবিটা দেখো, ছবিটাতে যেভাবে বললাম এটা কি, এটা শুয়ে আছে মাটির সাথে, আমরা দাঁড়িয়ে গেছিলাম, আমরা এই জিনিসটাকে জাস্ট ঘুরিয়ে গেছিলাম, বুঝেছো? এইটাকে, এটা ধরো এখানে মাটির সাথে লেগে আছে বা মাটির সমান্তরালে শুয়ে আছে। তাহলে এই যে দেখো, তাহলে এই 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 তলটা কি, এই তলটা হচ্ছে উঙ্কীয় তল, কারণ এটা কি মাটির কাছে। আর এই তলটা কি, এই তলটা হচ্ছে পৃষ্ঠীয় তল, এটা কি মাটি থেকে দূরে। আমরা প্রথম ক্লাসে পড়েছি, যারা যারা পড়েছো, যারা যারা পড়া কমপ্লিট করেছো তারা তারা জানো, পৃষ্ঠীয় তল, অঙ্কীয় তল। এই যে পৃষ্ঠীয় তল বরাবর এই যে এটা আছে, এটা কি
নটোকর্ড। তাহলে এবার দেখো নটোকর্ডের উপরে আরেকটা জিনিস আছে একই জায়গাতে, এটাও কিন্তু পৃষ্ঠীয় তলে পৃষ্ঠ মধ্যরেখা বরাবরই আরেকটা জিনিস আছে, সেইটাকে বলছে স্নায়ু রজ্জু। আচ্ছা, নটোকর্ডের উপরে আমরা জানলাম স্নায়ু রজ্জু আছে, নটোকর্ডের নিচে কি আছে বলতো? নিচে এই জায়গাতে, নিচে এই জায়গাতে আছে পৌষ্টিক নালী। পৌষ্টিক নালী এইটা আর ছবিতে তোমাদের অত ভালোভাবে দেখায়নি, কারণ মেইন বৈশিষ্ট্য বা ফিচারের মধ্যে পৌষ্টিক নালী নিয়ে খুব বেশি সিগনিফিকেন্ট তেমন কিছু নাই, এই জন্য এই ছবিতে এটা দেখানো হয়নি, যেহেতু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নটোকর্ড আর স্নায়ুরজ্জু, তো এই দুইটাই দেখানো হয়েছে। এখন এই পৌষ্টিক নালী থেকেই পরে যখন আরো এটা ডেভেলপমেন্ট হয়, ডেভেলপমেন্টের পরে এটা আরো পেঁচানো হতে পারে, নলাকার হতে পারে, এক একটা প্রাণীতে এক এক রকম ভাবে হয়। তাহলে দেখো আমরা যদি নটোকর্ডটা কি আরেকবার বলি, যে দেহের পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর স্নায়ুরজ্জু এবং পৌষ্টিক নালীর মাঝামাঝি অবস্থানকৃত নিরেট স্থিতিস্থাপক দণ্ডাকার যেই অংশ, সেটাকে আমরা বলছি নটোকর্ড। তাহলে নটোকর্ড কিসের কিসের মধ্যে থাকে? স্নায়ুরজ্জুর মধ্যে থাকে আর পৌষ্টিক নালীর মধ্যে থাকে, দুইটার মধ্যে থাকে নটোকর্ড। নটোকর্ড নিয়ে অনেক কথাবার্তা আমরা বললাম। নেক্সট স্টেপ স্নায়ুরজ্জু। স্নায়ুরজ্জু নিয়ে আমরা অলরেডি কিছু ইনফরমেশন কিন্তু জেনে গেছি। তাহলে দেখো স্নায়ুরজ্জু নিয়ে আমরা কি জানি? ছবি থেকেই আমরা জানি, অলরেডি আমরা বলেছি যে এটা নটোকর্ডের পৃষ্ঠীয় বা নটোকর্ডের মতোই পৃষ্ঠের দিকে থাকে। এটা কি অঙ্কীয় দিকে? অঙ্কীয় দিক কোনটা? অঙ্কীয় দিক তো এই যে এইটা, বা এই যে এইটা অঙ্কীয় দিক, এটার সাপেক্ষে অঙ্কীয় কোনটা? এটা। আর পৃষ্ঠীয় হচ্ছে এটা। সো এটাও পৃষ্ঠ বরাবর থাকে। এবং এখানে একটা ওয়ার্ড আছে দেখো, ফাঁপা। ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবা যে এটার ভিতরে দেখো, ভিতরটা কালো না একদম, তার মানে মনে হচ্ছে যে বাইরেটা যেমন ভেতরটাও তেমন, ভেতরে কোনো ফাঁকা জায়গা নাই। বাট এইখানে দেখো তো, এখানে ভেতরে মনে হচ্ছে যে বাইরে থেকে জাস্ট একটা আউটলাইন দেয়া স্নায়ুরজ্জুর ক্ষেত্রে, আর ভেতরটা কি? ভেতরটা হচ্ছে ফাঁপা। সো এই জন্য বলছে ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। তাহলে এইগুলো কিন্তু এমসিইউতে খুব বেশি আসে, যে কোনটার বৈশিষ্ট্য কি, এবং এইটা দেখলে তোমরা কনফিউজড হও যে কোনটা ফাঁপা, কোনটা নিরেট, কোনটা স্থিতিস্থাপক, কোনটা দণ্ডাকার। স্নায়ুরজ্জু কিরকম? স্নায়ুরজ্জু হচ্ছে নলাকার। তাহলে নলাকার এবং ফাঁপা। আর এটা কি? এটা হচ্ছে দণ্ডাকার, নিরেট, স্থিতিস্থাপক। তাহলে বলো কোনটার বৈশিষ্ট্য কি? এইটা কারো ভুল হবে এখন থেকে? এমসিকিউতে কিন্তু আসবে, যেমন নটোকর্ডের কি তিনটা বৈশিষ্ট্য কোশ্চেনে আসবে, নিচের কোনটি নটোকর্ডের বৈশিষ্ট্য নয়, বা কোথায় আসবে? বহুপদীতে আসবে। বহুপদীতে যখন আসবে তখন দিবে দণ্ডাকার, নিরেট, ফাঁপা। তখন আবার কিন্তু তিনটাই পূরণ করে দিয়ে আসো না, তখন আনসার হবে কি 1 and 2। এই হচ্ছে নটোকর্ড আর স্নায়ুরজ্জুর বৈশিষ্ট্য, গঠন, কোথায় কি থাকে এইসব। এখন দেখো আমরা যখন কর্ডাটার সংজ্ঞা পড়েছিলাম, তখন একটা ওয়ার্ড পড়েছিলাম না শুরুতেই, কোনো না কোনো পর্যায়ে, রাইট? এই জিনিসটা তো আমরা পড়েছিলাম। তার মানে কি এই নটোকর্ড, এই স্নায়ুরজ্জু, এটা কি সবসময় একই রকম থাকবে? তোমার আমার শরীরে কি এখন নটোকর্ড আছে, বা কোনো এক সময় কি নটোকর্ড ছিল? অবশ্যই কোনো একটা সময় তো থাকতেই হবে, না হলে তো আমরা কি কর্ডাটার অন্তর্গতই হতে পারতাম না, কোনো না কোনো সময় তো ছিল। বাট এখন কি তোমার আমার শরীরে কোথাও নটোকর্ড আছে, বা তোমার আমার শরীরে কোথাও এই ফাঁপা পৃষ্ঠীয় স্নায়ুরজ্জু আছে, নাকি এগুলোর মধ্যে কোনো চেঞ্জ হয়েছে? অবভিয়াসলি এগুলোর মধ্যে কিন্তু চেঞ্জ হয়েছে। এখন এক এক প্রাণীতে এক এক রকম ভাবে চেঞ্জ হয়। এই যে আমরা কর্ডাটা পড়ছি, কর্ডার একটা পর্ব না, এই পর্বের মধ্যে আবার অনেকগুলো প্রাণী আছে, সেই অনেকগুলো প্রাণীকে বিভিন্ন উপপর্বে ভাগ করা হয়েছে, বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। সো কিছু কিছু প্রাণীতে দেখা যায় এই নটোকর্ডটা কি হয়, শুরুতে থাকে
ইনিশিয়ালি থাকে, যখন তার জন্ম হয় তখন থাকে, তারপরে কি হয়, তারপরে বিলুপ্ত হয়ে যায়। তাহলে যদি বিলুপ্তই হয়ে যায় সেগুলোকে কি আমরা উন্নত বলবো? বলো, নিজেদের কমন সেন্সে বলো যে এক সময় ছিল, সেটা বিলুপ্ত হয়ে গেছে, নাই হয়ে গেছে, তাহলে কি আমরা সেটাকে উন্নত বলবো? অবশ্যই বলবো না। তাহলে যেগুলো অনুন্নত, করডাটার মধ্যে যেগুলো অনুন্নত প্রাণী, সেইগুলোতে দেখা যায় এটা আইদার বিলুপ্ত হয়ে যায়, বা এটা সারা জীবন নটোকর্ড হিসেবেই থেকে যায়, স্নায়ুরজ্জু হিসেবেই থেকে যায়, অর বিলুপ্ত হয়ে যায়। কিন্তু যেগুলো উন্নত প্রাণী, করডাটার মধ্যে যেগুলো আরো বেশি উন্নত, যেমন উভচর, পাখি, ম্যামেলিয়া, মানুষ যেটা স্তন্যপায়ী প্রাণী, এইগুলোতে কি হয়, কি উন্নত প্রাণীতে, সাধারণত উন্নত প্রাণীতে এই নটোকর্ড বা স্নায়ুরজ্জু এগুলো আরো ডেভেলপমেন্ট হয়, চেঞ্জ হয়, বুঝছো? চেঞ্জ হয়ে কোনটা কি গঠন করে জানতে হবে। নটোকর্ড গঠন করে মেরুদণ্ড। মেরুদণ্ড, এই যে আমাদের শরীরের পেছনে মাঝামাঝি বরাবর যে লম্বা হাড়টা দেখা যাচ্ছে, সেই লম্বা হাড়টা, এই হাড়টা একদম ঘাড় থেকে শুরু করে নিচ পর্যন্ত যে লম্বা হাড়টা দেখা যায় সেটাকে কি বলে? মেরুদণ্ড। তাহলে এই মেরুদণ্ড কোত্থেকে তৈরি হয়? মেরুদণ্ড তৈরি হয় কিন্তু এই নটোকর্ড থেকে। নটোকর্ডটাই আস্তে 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 বিভিন্ন ধাপে ডেভেলপমেন্ট হয়ে কি তৈরি করে? আমাদের মেরুদণ্ড তৈরি করে। তাহলে নটোকর্ড যদি মেরুদণ্ড তৈরি করে, এই স্নায়ুরজ্জু কি তৈরি করবে? দেখো নামের মধ্যে কিন্তু আছে স্নায়ু, নামের মধ্যেই যেহেতু স্নায়ু আছে, তার মানে নিশ্চয়ই এটা স্নায়ুতন্ত্রের কোনো জিনিস তৈরি করবে, রাইট? স্নায়ুতন্ত্রের কোনো জিনিস তৈরি করবে। তাহলে এই স্নায়ুতন্ত্রের সম্মুখ যে পার্ট, বা সরি স্নায়ুরজ্জুর সম্মুখ যে পার্ট, সামনের দিকে, এটা কি তৈরি করবে? আমাদের মস্তিষ্ক তৈরি করবে। তাহলে সামনের পার্ট, সামনের অংশ তৈরি করা হচ্ছে মস্তিষ্ক। আমাদের স্নায়ুতন্ত্রের সামনের পার্ট বা উপরের পার্ট কি? উপরের পার্ট বা সামনের পার্ট হচ্ছে মস্তিষ্ক। তাহলে স্নায়ুরজ্জুরও সামনের বা উপরের পার্ট থেকে তৈরি হবে মস্তিষ্ক। আর নিচের পার্ট, নিচে এই যে লম্বা করে মেরুদণ্ডের মধ্যে দিয়ে যেটা চলে গেছে, সেইটাকে আমরা কি বলি? সেইটাকে আমরা বাংলায় বলি সুষুম্না কাণ্ড। কঠিন একটা বাংলা, সুষুম্না কাণ্ড, বা আমরা এটাকে ইংলিশে কি বলি? স্পাইনাল কর্ড। তাহলে সামনের আর পেছনের অংশ, তাহলে বোঝা গেল নটোকর্ড থেকে উন্নত, যেগুলো উন্নত কর্ডেট, সেই উন্নত কর্ডেটে নটোকর্ড থেকে তৈরি হয় মেরুদণ্ড, আর স্নায়ুরজ্জুর সামনের অংশ থেকে তৈরি হয় মস্তিষ্ক, পেছনের অংশ থেকে তৈরি হয় সুষুম্নাকাণ্ড বা স্পাইনাল কর্ড। তাহলে এই গেল আমাদের কর্ডেটের খুবই ইম্পর্টেন্ট দুইটা বৈশিষ্ট্য। দেখো লেখা আছে ফাঁপা, নলাকার। নেক্সট কি? গলবিলীয় ফুলকা রন্ধ্র। আমাদের যে গলবিল এলাকা আছে সেটা কি? নাকের পরে বা হচ্ছে আমাদের খাদ্যনালীর আগে, এই জায়গাগুলোকে বলা হয় কি? গলবিল। এই গলবিলের কিছু ফুলকা রন্ধ্র থাকে। মনে রাখবা, সব সময় মনে রাখবা। কি মনে রাখবা? অনেক কিছুই তো মনে রাখবা না। এখানে যেটা মনে রাখবা সেটা হচ্ছে ফুলকা রন্ধ্র অনুন্নত থেকে উন্নত। দেখো আমরা নোটোকর্ড আর স্নায়ুরজ্জুতে কি পড়েছিলাম, যে যদি এগুলো ডেভেলপমেন্ট হয়, ডেভেলপমেন্ট হয়ে যদি চেঞ্জ হয়, মেরুদণ্ড গঠন করে, মস্তিষ্ক গঠন করে, সেগুলি উন্নত বৈশিষ্ট্য। আর গলবিলীয় ফুলকারন্ধ্র বেশি থেকে যত কম হবে তত অনুন্নত থেকে উন্নত হবে। মানে আমরা যদি ধীরে ধীরে অনুন্নত থেকে উন্নত কোঅর্ডিনেটের দিকে যাই, তাহলে আস্তে আস্তে গলবিলীয় ফুলকারন্ধ্র কমতে থাকবে বা ফুলকারন্ধ্র কমতে থাকবে। এটা যখন আমরা পরে উপপর্ব শ্রেণীগুলো পড়বো তখন তোমাদের অনেক কাজে লাগবে, যে দেখবা যে এগুলো অনুন্নত, সেগুলোতে ফুলকারন্ধ্রের পরিমাণ অনেক বেশি, 15টা 15 জোড়া, সরি 15টা না তো 15 জোড়া, 7 জোড়া, 5 জোড়া, এরকম আস্তে 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 কমতে থাকে, 1-2 জোড়া, 1 জোড়া, ফাইনালি নাই হয়ে যায়। তাহলে গলবিলীয় ফুলকারন্ধ্র উন্নত কোঅর্ডিনেটের ক্ষেত্রে
উন্নত কর্ডেটে বিলুপ্ত হয়ে যায়, আর অনুন্নত কর্ডেটে সেটা সারা জীবন পারসিস্ট করে। উন্নত যারা কর্ডেট থাকে, যেমন তোমার আমার, তোমার আমার কিন্তু এখন গলবিলীয় ফুলকারন্ধ্র নাই। এটা আমাদের কি ছিল, যখন আমাদের একদম ডেভেলপমেন্ট একদম শুরুতে ছিল, যখন আমাদের ডেভেলপমেন্টটা হচ্ছে, আমাদের দেহের গঠন হচ্ছে, সেই সময় এই ফুলকারন্ধ্র ছিল। বাট যখন গঠন সম্পূর্ণ হয়ে গেল, পরিণত প্রাণী তৈরি হলো, তখন কিন্তু এই ফুলকারন্ধ্র অনুপস্থিত থাকে। সেটা আমাদের কখন কাজে লাগবে, যখন আমরা এটার উপপর্ব পড়বো, যখন আমরা শ্রেণী পড়বো, তখন দেখব যে আস্তে আস্তে ফুলকারন্ধ্রের সংখ্যাও কমতে থাকছে। সো তোমাদের মনে রাখতে ইজি হবে। এই যে দেখো, গলবিলীয় ফুলকারন্ধ্র, এগুলো সব হচ্ছে ফুলকারন্ধ্র। এই যে ফুলকারন্ধ্র। এরপরে হচ্ছে এন্ডোস্টাইল। এন্ডোস্টাইল হচ্ছে একটা অঙ্গ। এই এন্ডোস্টাইলও পূর্ণাঙ্গ প্রাণীতে কিন্তু থাকে না। পূর্ণাঙ্গ প্রাণীতে এই এন্ডোস্টাইলটা কি হয়ে যায়, এন্ডোস্টাইল আমাদের কাছে অপরিচিত লাগতে পারে ওয়ার্ডটা একটু, কারণ পরিণত দেহে বা উন্নত দেহে যখন এটা পরিণত হয়, তখন কিন্তু এন্ডোস্টাইলটা থাকে না। এন্ডোস্টাইল চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে যে জিনিসটা হয়, সেইটা আমাদের খুবই পরিচিত। সেটা হচ্ছে কি থাইরয়েড। থাইরয়েড, এই যে আমাদের গলাতে আছে থাইরয়েড, বাটারফ্লাইয়ের মতো, এরকম দুই গলার দুই পাশে এরকম বাটারফ্লাইয়ের মতো থাইরয়েড আছে, থাইরয়েড গ্ল্যান্ড আছে। তো এই থাইরয়েডের যে পেছনের পার্ট, পশ্চাৎ থাইরয়েড, পশ্চাৎ থাইরয়েড, এই পশ্চাৎ থাইরয়েড গঠন করে কে, এন্ডোস্টাইল। এন্ডোস্টাইল পরিবর্তিত হয়ে পশ্চাৎ থাইরয়েড গঠন করে। তাহলে আমরা এখন পর্যন্ত কর্ডাটা বা কর্ডাটা পর্বের প্রাণী, কর্ডেট, তাহলে আমরা কি কি বৈশিষ্ট্য পড়লাম? আমরা পড়লাম নটোকর্ড, স্নায়ুরজ্জু, গলবিলীয় ফুলকারন্ধ্র, এন্ডোস্টাইল, এবং এরপরে আমাদের 5 নাম্বার খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কি লেজ। এদের পায়ু পশ্চাৎ লেজ থাকে, পায়ু পশ্চাৎ লেজ থাকে। দেখো কোথায়, এই যে পেশল পায়ু উত্তর। পায়ু উত্তর মানে কি, পায়ুর পরে আমাদের পৌষ্টিক নালী থেকে শুরু হয়, মুখ থেকে শুরু হয়ে পায়ু পর্যন্ত যায়। তাহলে এই পায়ুর পরের অংশে যে লেজ থাকে সেটাকেই বলছে পায়ু উত্তর বা পায়ু পশ্চাৎ লেজ। যেহেতু পেছন দিকে থাকে, সেই জন্য এটাকে বলছে পায়ু উত্তর বা পায়ু পশ্চাৎ লেজ। তাহলে দেখো, এই নটোকর্ড, স্নায়ুরজ্জু সবকিছুর পরে পেছনের দিকে পায়ুর পেছনে বা পায়ুর পরবর্তী অংশে কি থাকে, লেজ থাকে। এবং সেই লেজটা কি, লেজটা হচ্ছে পেশল, মানে পেশি দিয়ে তৈরি, মাসেল দিয়ে তৈরি। এবার বলো তো, তুমি আমি যদি কর্ডেট হই, তোমার আমার কি লেজ আছে? আর আমাদের যেহেতু লেজ নাই, আমাদের কি কর্ডেট হওয়ার কথা? লজিক কিন্তু বলে এইরকম ভাবে চিন্তা করলে আমাদের কর্ডেট হওয়ার কথা না। কিন্তু ওই যে আমরা বলেছি, জীবনের কোনো না কোনো পর্যায়ে এই বৈশিষ্ট্যগুলো তার থাকতে পারে। শুধু নটোকর্ডা, বাকি বৈশিষ্ট্যগুলো জীবনের কোনো না কোনো পর্যায়ে থাকতে পারে। তাহলে এরা অনেক প্রাণী বা উন্নত প্রাণী যেগুলো আছে কর্ডেটের মধ্যে, সেইগুলোর যখন ডেভেলপমেন্ট হয়, যখন পরিণত প্রাণী আসে, তখন সেই পরিণত প্রাণীতে এই লেজটা কিন্তু বিলুপ্ত হয়ে যেতে পারে। বিলুপ্ত হয়ে বিলুপ্ত হয়ে যেতে পারে। যেমন তুমি চিন্তা করো, একটা টিকটিকির কথা যদি ভাবো, টিকটিকিতে কিন্তু লেজ বিলুপ্ত হয় না, বাট মানুষে কিন্তু লেজ বিলুপ্ত হয়ে যায়। তাহলে কি হতে পারে? হতে পারে যে তার জীবনের একদম শুরুতে লেজ ছিল, পরে নাই, বা এরকম হতে পারে যে না, জীবনের শুরুতেও ছিল এবং তার আজীবনই লেজ আছে। তাহলে নটোকর্ড থেকে আমরা আবার একটু রিক্যাপিচুলেট করি। নটোকর্ড থেকে হয় কি, মেরুদণ্ড। স্নায়ুরজ্জু সামনের পার্ট থেকে হয় মস্তিষ্ক, পেছনের পার্ট থেকে হয় কি স্পাইনাল কর্ড বা সুষুম্নাকাণ্ড। গলবিলীয় ফুলকারন্ধ্র কি হয়, ফুলকারন্ধ্রটা সারা জীবন থেকে যেতে পারে বা ফুলকারন্ধ্রটা বিলুপ্ত হয়ে যেতে পারে। এন্ডোস্টাইল থেকে কি হয়, এন্ডোস্টাইল থেকে হয় আমাদের থাইরয়েড, পশ্চাৎ থাইরয়েড ডেভেলপ করে এন্ডোস্টাইল থেকে। আর এই লেজ কি হয়, লেজ হয় তার সারা জীবন থেকে যাবে, আদারওয়াইজ লেজটা বিলুপ্ত হয়ে যাবে, যে কোনো একটা হতে পারে। এই 5টা হচ্ছে মেইন বৈশিষ্ট্য। এই 5টা অবশ্যই অবশ্যই সবার শুরুতে তোমাকে এই 5টা অবশ্যই মেনশন করতে হবে যখন তোমাকে বলবে
গতে যে উপরে ধরো একটা পাখির ছবি দেয়া বা উপরে একটা টিকটিকির ছবি দেয়া, এই ছবি দিয়ে বাবা একটা ব্যাঙের ছবি দিল ধরো তোমাকে, তো লিখলো গতে কোশ্চেন আসলো যে উক্ত প্রাণীটি যেই পর্বে সেই পর্বে বৈশিষ্ট্য লিখো। তাহলে তুমি পর্বের বৈশিষ্ট্য এগুলো লিখে দিলা। তাহলে কি আমরা পাঁচটা লিখলে কি 3 মার্ক পাবো নাকি আরো কিছু লেখা লাগবে বলো? আরো কিছু লিখতে হবে, আরো ছোট ছোট কিছু এদের বৈশিষ্ট্য আছে। তাহলে কি বৈশিষ্ট্য? এদের যেই তন্ত্রগুলো আমরা জানি কর্ডেটে কি অঙ্গতন্ত্র মাত্রার না, তাহলে এদের কিছু তন্ত্র আছে। তন্ত্রগুলো কিরকম আমরা একটু দেখি। প্রথমে হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। আমরা পড়েছিলাম রক্ত সংবহন তন্ত্র কত প্রকার। রক্ত সংবহন তন্ত্র হচ্ছে বদ্ধ আর মুক্ত। বদ্ধ হচ্ছে যদি এগুলো ধমনী, শিরা, উপশিরা, হৃৎপিণ্ড এগুলোর মধ্যেই থাকে তাহলে হচ্ছে বদ্ধ। আর যদি এগুলো থেকে বের হয়ে দেহের কোনো গহ্বরে চলে আসে তখন আমরা সেটাকে বলবো মুক্ত। তাহলে এই কর্ডেটে কি থাকে? কর্ডেটে হচ্ছে সবসময় বদ্ধ সংবহন হয়। যেমন আমাদের দেহে রক্ত কোথায় থাকে? যে আমরা বাইরে থেকে রক্ত নালী কিছু কিছু দেখতে পাই, দেখো তোমাদের হাতে এইখানে দেখতে পাবা, বা হচ্ছে হাতের পেছনের সাইডে এই জায়গাগুলোতে দেখতে পাবা যে নীল বা সবুজ কালারের কিছু শিরা দেখা যায়। রক্ত কিন্তু কখনোই তোমার এই দুইটা শিরার মধ্যেখানে এসে বাইরের জায়গাতে ঘুরে বেড়াবে না, অবশ্যই সে কোনো নালীর মধ্যে থাকবে। সে আইডার শিরাতে থাকতে পারে, সে ধমনীতে থাকতে পারে, সে কৈশিক জালিকাতে থাকতে পারে, সে হৃৎপিণ্ডের মধ্যে থাকতে পারে, কিন্তু দেহ গহ্বরের মধ্যে কখনোই আসবে না। সে তার নিজের ঘরের মধ্যেই থাকবে। এইটাকে আমরা বলি বদ্ধ সংবহন তন্ত্র। তাহলে কর্ডেটদের রক্ত সংবহন কিরকম? কর্ডেটদের রক্ত সংবহন হচ্ছে বদ্ধ। এরপরে আসি হৃৎপিণ্ড। বলো তো তোমার হৃৎপিণ্ড কি শরীরের সামনের দিকে না পেছনের দিকে? বলো, হৃৎপিণ্ড শরীরের সামনে না পেছনে? অবশ্যই পেছনে তো না, হৃৎপিণ্ড হচ্ছে আমাদের শরীরের সামনে। তাহলে সামনে মানে কি পৃষ্ঠীয় না অঙ্কীয়? সামনের দিক হচ্ছে বা আগের দিক, আমরা কি বলেছিলাম আগের দিক, যেটা আগের দিক হচ্ছে অঙ্কীয়। তাহলে হৃৎপিণ্ড কোথায় অবস্থান করে? হৃৎপিণ্ড হচ্ছে দেহের সরি হৃৎপিণ্ড দেহের অঙ্কীয় দিকে অবস্থান করে। তাহলে দেখো স্নায়ুরজ্জু, নটকর এইসবই থাকে যেরকম পৃষ্ঠের দিকে, আর সামনের দিকে থাকে হচ্ছে এদের হৃৎপিণ্ড। তাহলে যদি জিজ্ঞেস করে হৃৎপিণ্ড কোন দিকে থাকে তাহলে কি বলবা? হৃৎপিণ্ড থাকে হচ্ছে অঙ্কীয় দিকে। এরপরে কি পার্শ্বপদ, এই যে আমার হাত পা এই সব কিছুই হচ্ছে কি পার্শ্বপদ। তাহলে এদের পার্শ্বপদ কি জোড়ায় জোড়ায় থাকে। একটা হাত বা হচ্ছে একটা পা এরকম তো থাকে না, আমাদেরকে এক জোড়া থাকে। তাহলে পার্শ্বপদ থাকে। লেজ তো বললাম। খণ্ডকায়ন অলরেডি বলে ফেলেছি আমরা। খণ্ডকায়ন কি কি টাইপের ছিল? খণ্ডকায়ন ছিল সমখণ্ডকায়ন, অসমখণ্ডকায়ন দুইটা। তাহলে করডাটাদের বা মানুষের কি হয়েছিল? ওই যে অসমখণ্ডকায়ন বা অপহৃত খণ্ডকায়ন হয়েছিল, এবং এই খণ্ডকায়নটা কি ছিল? অভ্যন্তরীণ। খণ্ডকায়ন ছিল হচ্ছে অভ্যন্তরীণ, রাইট? এবং এই খণ্ডটা কখনোই দেহ গহ্বরে প্রবেশ করে না। যদি প্রবেশ করতো তাহলে কি সম্পূর্ণই খণ্ডকায়ন হয়ে যেত, খণ্ডকায়ন আলাদা হয়ে যেত। কিন্তু যেহেতু এখানে অসম্পূর্ণ বা অসম খণ্ডকায়ন হয়, সেহেতু এটা কিন্তু দেহ গহ্বরে প্রবেশ করবে না। তাহলে বোঝা গেছে বৈশিষ্ট্যগুলো কি কি? বৈশিষ্ট্যগুলো আমরা আরেকবার তাহলে রিক্যাপিচুলেট করে ফেলি। দেখো, নটোকর্ড, স্নায়ুরজ্জু, গলবিলীয় ফুলকারন্ধ্র, লেজ, এন্ডোস্টাইল, এই পাঁচটা আমরা মেইন বৈশিষ্ট্য পড়েছি। এর বাইরে কি পড়েছি? রক্ত সংবহন তন্ত্র পড়েছি, হৃৎপিণ্ড পড়েছি, এদের খণ্ডকায়ন কিরকম সেইটা পড়েছি, আর কি পড়েছি? এদের পার্শ্ব পদ পড়েছি। তো এই কয়টা হচ্ছে আমাদের কর্ডাটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য। আমরা এখন চিনতে পারবো না যে কর্ডাটা পর্বের কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকলে এগুলো অমুক পর্বের, আমরা কিন্তু বলতে পারবো। এবার দেখো, এখন আমরা জানবো এই যে কর্ডেট প্রাণীগুলো আমরা পড়লাম এতক্ষণ, কর্ডেট প্রাণীর বৈশিষ্ট্য, এটার সাথে নন কর্ডেট প্রাণীর কি কি পার্থক্য আছে। তাহলে দেখো নন কর্ডেট প্রাণী কোনগুলো? আবার বলি, পিসিপি,
এম এ এ ই, মানে সি ছাড়া বাকি সবটাই তো আমাদের নন কোঅর্ডিনেট। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি? এটা সৃজনশীলে 3-এও আসে আবার 4-এও আসে, মানে কি গ ঘ দুইটাতেই এই কোশ্চেনটা আসতে পারে। তোমাকে সরাসরি বলবে যে এই দুইটা প্রাণীর তুলনা করো। সাপোজ তোমাকে আর্থ্রোপোডা পর্বের একটা প্রাণী দিল, আর হচ্ছে এই পাশে কোঅর্ডিনেট একটা দিল। ঘতে বলবে কি এটার মধ্যে তুলনা করো। তাহলে তুলনা করতে গেলে তোমাকে এরকম একটা, তুমি যদি ছক আঁকিয়ে দুইটার মধ্যে পার্থক্যগুলো দেখায় দাও, তাহলে তোমার কিন্তু জিনিসটা গোছানো লাগবে, খাতায় প্রেজেন্টেশনটা ভালো হবে, মার্কসও ভালো হবে, প্লাস তুমি কম টাইমের মধ্যে কম কথায় কম এফোর্টে জিনিসটা সুন্দর করে লিখে আসতে পারবা। তো দেখো ছকটা আমরা কিভাবে পড়বো। কোঅর্ডিনেট প্রাণীর বৈশিষ্ট্য কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলেছি। তার মানে এই পুরো ছকটাও আমাদের পড়া হয়ে গেছে। আমাদের কিন্তু দুইটা জানার কোনো দরকার নেই। আমরা যদি একটা জানি তাহলে এইটার উল্টাটাই তো এইটা, রাইট? আমরা শুধু এইটা পড়বো, এইটা পড়ে এটার উল্টা যেটা হবে সেটাই নন কোঅর্ডিনেট প্রাণী। তাহলে আসো আমরা দেখি আমাদের পড়া হয়েছে কিনা। নটোকর্ড কি কোঅর্ডিনেট প্রাণীতে থাকে? কখনো না কখনো থাকে। কিন্তু নন কোঅর্ডিনেটে কি থাকে? নন কোঅর্ডিনেট কি থাকে? নাই তো। নন কোঅর্ডিনেট, কর্ড নাই জন্যই তো নন কোঅর্ডিনেট, আর এরা কি কর্ড আছে জন্যই কোঅর্ডিনেট। তাহলে অবশ্যই নটোকর্ড এখানে থাকে, কখনো না কখনো থাকে, আর এখানে কখনোই থাকে না। সেম গোজ ফর স্নায়ু রজ্জু। দেখো স্নায়ু রজ্জু কিন্তু পৃষ্ঠীয় ফাঁপা, আমরা বৈশিষ্ট্যগুলো পড়েছি। তাহলে কোঅর্ডিনেটে কি হবে, সরি নন কোঅর্ডিনেটে কি হবে? নন কোঅর্ডিনেটে স্নায়ু রজ্জু থাকবে না, নরমালি থাকেই না, কখনোই থাকে না, মোস্ট অফ দ্য কেসেই থাকে না। দুইটা একটা কেসে যদি থাকেও তাহলে কি হবে? এটা যদি পৃষ্ঠীয় হয় এটা হবে অঙ্কীয়, তাই না? এটা যদি ফাঁপা হয় এটা হবে নিরেট। তুমি যদি কখনো এই জিনিসটা ভুলেও যাও, তুমি যদি শুধু এটুকু লেখো তাও হবে। তাহলে দেখো এখানে স্নায়ুরজ্জু থাকে, স্নায়ুরজ্জুটা কিরকম? পৃষ্ঠীয় ফাঁপা, আর এখানে স্নায়ুরজ্জু থাকে না, থাকলেও কি এইটার উল্টা অঙ্কীয় নিরেট। কখনো কি তোমাকে তাহলে মুখস্থ করতে হবে যে নন কোঅর্ডিনেট অঙ্কীয় নিরেট? না, মুখস্থ করতে গেলে গুলাবে জিনিসটা, তুমি একটা জিনিসই পড়বা, একটা পড়ে বাকিটা হচ্ছে উল্টোটা। দেখো গলবিলীয় ফুলকারন্ধ্র জীবনে যে কোনো একটা দশাতে এটা থাকতে পারে, সেটা তোমার পরিণতও হতে পারে, বা শুধুমাত্র যখন অপরিণত থাকে ভ্রূণ অবস্থা বা লার্ভা অবস্থায় তখনও থাকতে পারে। আরেকটা কি, এখানে কখনোই থাকে না। বায়ু পশ্চাৎ লেজ জীবনের যে কোনো একটা দশাতে বায়ু পশ্চাৎ লেজ থাকে, এটা থাকে না, আমরা এগুলো অলরেডি জানি। এরপরে দেখো হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড কোথায় থাকে? পৌষ্টিক নালীর নিচে অবস্থান করে। দেখো পৌষ্টিক নালীর নিচে, আমরা কি বলেছিলাম? হৃৎপিণ্ড অঙ্কীয় ভাবে অবস্থান করে। আমরা তার আগে বলেছি এখানে এদিকে যা স্নায়ুরজ্জু, নটোকর্ড, তার নিচে কি থাকে? তার নিচে থাকে পৌষ্টিক নালী, পৌষ্টিক নালী। তাহলে কি আমরা যখন পড়েছিলাম যে স্নায়ুরজ্জু আর পৌষ্টিক নালীর মধ্যে নটোকর্ড থাকে, তাই যেভাবে পড়লাম। তারপরে হৃৎপিণ্ড পড়ার সময় কি পড়লাম? যে হৃৎপিণ্ড থাকে অঙ্কীয় দিকে। তাহলে দেখো এইটার সামনে হৃৎপিণ্ড না, এটাকে যদি সোজাভাবে চিন্তা করো তাহলে পৌষ্টিক নালীর সামনে হৃৎপিণ্ড আসছে না? পরের স্লাইডে কিন্তু সেটাই বলেছে, বা পৌষ্টিক নালীর নিচে। দেখো পৌষ্টিক নালী, এটা যদি আমরা সবাই চিন্তা করি পৌষ্টিক নালীর নিচে হচ্ছে হৃৎপিণ্ড। দেখো সবকিছু মিলবে, বুঝে পড়লে সবকিছু এরকম মিলে যাবে। পৌষ্টিক নালীর নিচে অবস্থান করে, এইখানে নরমালি থাকে না, আর যদি থাকেও তাহলে অ্যাটলিস্ট নিচে থাকবে না, উপরে থাকবে, পাশে থাকবে, অন্য যে কোনো জায়গায় থাকতে পারে। এই যে উপরে বা পাশে এগুলো যে কোনো জায়গায় থাকতে পারে, বাট নরমালি থাকে না। কঙ্কাল কি? এই যে এটার অন্তঃকঙ্কাল থাকে, বহিঃকঙ্কাল থাকে, আর এদের কঙ্কাল থাকলেও সেটা বহিঃকঙ্কাল। আমাদের যেমন শরীরের ভিতরে অস্থি আছে, তরুণাস্থি আছে, বা একটা গঠন কাঠামো আছে, এদের কি সেরকম কিছু ছিল? আমরা যে এতগুলো পড়লাম সবগুলোতেই কি দেখলাম? যে যদি এদের সাপোর্টের দরকার হয়, সাপোর্টটা কিন্তু বাইরে থেকে দেয়া হয়েছিল। মলাস্কার কথা চিন্তা করে দেখো, কি ছিল? ম্যান্টেল ছিল, সেই ম্যান্টেল খোলস তৈরি করে রেখেছিল। আবার তুমি কৃমি হেলমিন্থ গুলোর কথা চিন্তা করো, প্ল্যাটিহেলমিনথিস বা নেমাথেলমিনথিস, এগুলোতে কি হয়েছিল বলতো? এইগুলোতে কিউটিকল ছিল চারপাশে, এদেরকে আবরণী হিসেবে। কিন্তু কোনো ভেতরের কঙ্কাল, শরীরের ভেতরে কিন্তু কোনো কঙ্কাল ছিল না। তাহলে কর্ডেট প্রাণীতে
অন্তকঙ্কাল বহিঃকঙ্কাল দুইটাই বিদ্যমান, কিন্তু নন কর্ডেট প্রাণীতে কঙ্কাল সেরকম তার শরীরে কঙ্কালতন্ত্র সুগঠিত থাকে না, যদিও বা থাকে সেইটা বহিঃকঙ্কাল হবে। যেমন আর্থ্রোপোডা প্রাণীতে কি বাইরে প্লেট গঠন করে বা কাইটিন নির্মিত সেখানে বহিঃকঙ্কাল থাকে। সো কঙ্কাল গেল, চক্ষু হচ্ছে মস্তিষ্ক থেকে সৃষ্টি হয়, ত্বক থেকে সৃষ্টি হয়। সো এইটা তোমাদেরকে ডিটেলস এতটা দরকার নাই, শুধু মনে রাখো মস্তিষ্ক থেকে সৃষ্টি হয়। এটা হচ্ছে একটা সংবেদী অঙ্গ। আমাদের এই যে স্নায়ুরজ্জু থেকে কি তৈরি হয়েছিল, মস্তিষ্ক হয়েছিল, সেটার একটা ডেভেলপমেন্টাল প্রসেসে চক্ষু তৈরি হয়। আর এদের চোখটা তৈরি হয় কি, এদের তো এইরকম আলাদা করে মস্তিষ্ক থাকে না, তাহলে তো মস্তিষ্ক থেকে তৈরি হতে পারবে? মস্তিষ্ক থেকে কিন্তু তৈরি হতে পারবে না। তাহলে কোথা থেকে তৈরি হবে? তৈরি হবে ত্বক থেকে, ত্বক থেকে সৃষ্টি লাভ করে। তো এই হচ্ছে কর্ডেট আর নন কর্ডেটের পার্থক্য। আমরা অলরেডি আগের স্লাইডেই যতগুলো বৈশিষ্ট্য বলেছিলাম সেই বৈশিষ্ট্য থেকে আমরা ইচ্ছা করলে এই পার্থক্য লিখতে পারি। আরো কি লিখতে পারি? এই যে না, লেজ তো অলরেডি আছেই। রক্ত সংবহন তন্ত্র এদের কি সবসময় বদ্ধ হবে। আর নন কর্ডেট প্রাণীতে কি হতে পারে? মুক্ত হতে পারে, অর্ধমুক্ত হতে পারে, বদ্ধ হতে পারে, যে কোনোটাই হতে পারে। আমরা কিন্তু এর আগে যখন এই পর্বের বৈশিষ্ট্যগুলো পড়েছিলাম, এই বাকি পর্বের বৈশিষ্ট্যগুলো যখন পড়েছিলাম, তখন কিন্তু আমরা পড়েছি যে এটা মুক্ত, অর্ধমুক্ত, বদ্ধ সবই হতে পারে। বাট কর্ডেটে শুধু বদ্ধ হয়, এখানে কিন্তু বাকিগুলো হয় না। তো তুমি চাইলে এটার সাথে আরো অ্যাড করতে পারো এর আগে আমরা যেগুলো পড়লাম সেগুলোর বৈশিষ্ট্য। বাট এতটুকু যদি লিখো তাহলে তোমার মেইন সবকিছু কভার হয়ে যায়। ইনাফ এই পর্যন্তই। তাহলে এবার আসো একটু মাথাটা ঠান্ডা করে আমরা কিছুক্ষণ চিন্তা করে আমরা কি কি পড়লাম। আমরা জানলাম যে কর্ডেট প্রাণীটা কি, কর্ডেট প্রাণীর বৈশিষ্ট্য কি, এবং একটা কর্ডেটের সাথে একটা নন কর্ডেটের কি কি পার্থক্য আছে, কি কি ডিফারেন্স আছে। এখন চিন্তা করে দেখো যে এই যে করডাটা পর্ব তো অনেক প্রাণী, অনেক অনেক প্রাণী। একটা মাছও কর্ডেট, একটা পাখিও কর্ডেট, একটা ব্যাঙও কর্ডেট, তুমিও কর্ডেট, আমিও কর্ডেট। তো একটা মাছের সাথে আমার বৈশিষ্ট্য কি কখনো সম্পূর্ণভাবে মিলবে বা কাছাকাছিও যাবে? আমাদের পার্থক্য অনেক বেশি না? তাহলে দেখো এই করডাটা পর্বের প্রাণীদের মধ্যেও যে অনেক পার্থক্য দেখা যাচ্ছে, এই পার্থক্যের উপরে বেস করে আমরা এটাকে বিভিন্ন সাব ফাইলাম বা উপপর্বে ভাগ করেছি। এটাও হিটম্যান ক্লাসিফিকেশন। এই করডাটা ফাইলামকে আবার আমরা তিনটা উপপর্বে ভাগ করেছি। কি কি উপপর্ব? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। তাহলে ফাইলামের পরে কি সাব ফাইলাম পড়লাম, তারপরে আমরা শ্রেণীবিন্যাসের ক্লাসিফিকেশনের মধ্যে কি পড়েছিলাম বা স্তরে কি পড়েছিলাম, যে ক্লাস থাকে বিভিন্ন। তাহলে যে দেখো ক্লাসগুলোর নাম কি? ইউরোকর্ডাটার মধ্যে আছে অ্যাসিডিয়াসি, থ্যালিয়াসি, লার্ভাসি। আর সেফালোকর্ডাটার মধ্যে আলাদা করে তেমন ভাগ নাই ক্লাসে, যতগুলো আছে এই শুধুমাত্র সেফালোকর্ডাটার বৈশিষ্ট্য পড়লেই এটার মধ্যে যে প্রজাতিগুলো আছে সেগুলোর বৈশিষ্ট্য হয়েছে। এটার মধ্যে মোটামুটি 33টা মতো প্রজাতি আছে সেফালোকর্ডাটাতে। তো এই জন্য এটাকে আলাদা করে আর কোনো ক্লাসের মধ্যে ভাগ করার প্রয়োজন পড়েনি। এবার সেই লাস্ট ওয়ান ভার্টিব্রাটা। ভার্টিব্রাটাতে আবার অনেকগুলো প্রাণী, অনেক ধরনের অনেক প্রাণী। তো এটাকে সরাসরি আমরা ক্লাসে ভাগ করতে পারি নাই, তার থেকে একটু বড় একটা ইন্টারমিডিয়েট পর্যায়ে ভাগ করেছি, যেটাকে বলছি আমরা সুপার ক্লাস। এই সুপার ক্লাসের মধ্যে কিছু কিছু আবার ক্লাস আছে। তাহলে সুপার ক্লাস কি কি? ভার্টিব্রাট, সাইক্লোস্টোমাটা, ন্যাথোস্টোমাটা। কোনটা কেন হচ্ছে, কোনটার নাম কেন, কোনটাকে কিসের ভিত্তিতে ভাগ করা হয়েছে, সব আমরা বলবো, চিন্তার কোনো কারণ নেই। তাহলে ভার্টিব্রাটার মধ্যে কি আছে? ভার্টিব্রাটার মধ্যে আছে সুপার ক্লাস, সাইক্লোস্টোমাটা, ন্যাথোস্টোমাটা। তাহলে এগুলোর মধ্যে কি কিছু ক্লাস থাকবে। ক্লাসগুলো কি কি? সাইক্লোস্টোমাটার মধ্যে দুইটা ক্লাস, মিক্সিনি, পেট্রোমাইজোন্টিডা। আর ন্যাথোস্টোমাটার মধ্যে কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরোজি, সার্কোপটেরোজি, অ্যামফিবিয়া, রেপ্টাইলিয়া, অ্যাবিস, ম্যামালিয়া। আজকে আমরা এই ইউরোকর্ডাটা আর সেফালোকর্ডাটা এই দুইটা নিয়ে পড়বো। নেক্সট ক্লাসে আমরা ভার্টিব্রাটা নিয়ে ফুল ডিটেইলস জানবো। তাহলে ফাইলাম হচ্ছে কর্ডাটা, ফাইলামের মধ্যে তিনটা সাব ফাইলাম, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা,
ভার্টিব্রাটা। ইউরোকর্ডাটার মধ্যে আবার 3টা ক্লাস, অ্যাসিডিয়াসি, থ্যালিয়াসি, লার্ভাসি। এই যে ইউরোকর্ডাটা আর সেফালোকর্ডাটা, এদের দেহে আমরা বলেছিলাম না যে আমাদের নটোকর্ড থেকে উন্নতদের কি হয়, মেরুদণ্ড হয়। তার মানে কি যারা অনুন্নত তাদেরকে মেরুদণ্ড হবে? তাদের তো মেরুদণ্ড হবে না। এই অনুন্নতরা কারা? এই অনুন্নতরাই হচ্ছে ইউরোকর্ডাটা এন্ড সেফালোকর্ডাটা। এদের মেরুদণ্ড গঠন হয় না, এদের নটোকর্ড হিসেবেই থাকে, এটা ডেভেলপ হয়ে আর মেরুদণ্ড হতে পারে না। তাহলে এদেরকে আমরা কি বলবো? এদেরকে আমরা বলবো যারা এরকম অনুন্নত বা আগের অনেক বেশি, এদেরকে আমরা বলবো আদিকর্ডাটা বা প্রোটোকর্ডাটা। তাহলে কি এদের দেহটা হচ্ছে তুলনামূলক বাকিগুলো থেকে, ভার্টিব্রাটার থেকে অনেক বেশি সরল প্রকৃতির। এবং আমরা বলেছিলাম যে নটোকর্ড উন্নত প্রাণীতে মেরুদণ্ডে পরিণত হয়, তাহলে যেগুলো অনুন্নত সেগুলোতে মেরুদণ্ড গঠন করে না। এই অনুন্নত দুইটা কি? সাবফাইলাম, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা। এদেরকে একসাথে আমরা তাহলে কি বলবো? প্রোটোকর্ডাটা। তাহলে বোঝা গেল? নেক্সট আমরা আসি ইউরোকর্ডাটাতে। ইউরোকর্ডাটা এখানেও নামেতে কি আছে? কর্ড আছে। নামেতে কর্ড আছে, সেই কর্ডটা কোথায় অবস্থিত? ইউরো মানে হচ্ছে লেজ। ইউরো মানে কি? ইউরো মানে হচ্ছে লেজ। তাহলে এদের যেই কর্ডটা থাকে, কর্ডটা দেহের পৃষ্ঠ দিকে লেজের মধ্যে থাকে, কিন্তু বাকি শরীরে কিন্তু এদের কর্ড থাকে না। তাই এই জন্য এদের নাম হয়েছে ইউরোকর্ডাটা। তাহলে এদের কর্ডের অবস্থানের উপরে ভিত্তি করে এদেরকে ইউরোকর্ডাটা বলা হচ্ছে। ইউরোকর্ডাটার আমরা কিছু বৈশিষ্ট্যতে আসি। নামকরণ কেন হলো আমরা তো জেনে গেলাম। প্রথমত হচ্ছে টিউনিক। টিউনিকটা কি? টিউনিক হচ্ছে এদের আবরণ। এই টিউনিকটা কিসের মতো? টিউনিকটা হচ্ছে আমরা উদ্ভিদে যে সেলুলোজ পড়েছি, উদ্ভিদের গঠন দেয় সেলুলোজ, সেই সেলুলোজের মতো পদার্থ। তাই এটাকে কি বলে? এটাকে প্রাণীজ সেলুলোজ বলা হয়। যেহেতু এইসব প্রাণীর দেহে টিউনিকেট থাকে, বা সরি টিউনিক থাকে, টিউনিক থাকার কারণে এদেরকে বলা হয় টিউনিকেট। টিউনিকেট। তাহলে এদের অপর নাম হচ্ছে টিউনিকেট। কেন? কারণ এদের দেহ টিউনিক নামক আবরণ দিয়ে আবৃত থাকে। তাহলে এবার আসি, এটা গেল। তাহলে স্নায়ুরজ্জু, আমরা বলেছিলাম যে স্নায়ুরজ্জু উন্নত প্রাণীতে কি মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড বা স্পাইনাল কর্ডে পরিণত হয়। তাহলে এরা কি? এরা তো উন্নত না, এরা আমরা পড়েছি অলরেডি যে এরা কি? এরা হচ্ছে প্রোটোকর্ডাটা বা আদিকর্ডাটা। তাহলে কি এদের মস্তিষ্ক হবে? হবে না। সুষুম্নাকাণ্ড হবে? হবে না। তাহলে কি হবে? এদের হবে গ্যাংলিয়ন। এই স্নায়ুরজ্জুগুলো গ্যাংলিয়ন তৈরি করবে। এরা কিন্তু মস্তিষ্ক বা সুষুম্না স্নায়ু তৈরি করতে পারবে না। রিভার্স পেরিস্টালসিস, প্রতীপ রূপান্তর। আসো এই দুইটা জিনিস কি? রিভার্স পেরিস্টালসিস বা প্রতীপ রূপান্তর দেখা। দেখো রূপান্তর মানে কি? আজকে যদি কেউ তোমাকে বলে যে আমি চেঞ্জ হতে চাই, তার মানে কি? সে খারাপ থেকে ভালোতে যেতে চায় নাকি ভালো থেকে খারাপে যেতে চায়? বলো তো। আমরা নর্মালি একটা নর্মাল সেন্সে যদি বলে যে আমি চেঞ্জ হতে চাই, তাহলে কি? সে তার খারাপ বৈশিষ্ট্য থেকে ভালো বৈশিষ্ট্য অর্জন করতে চায়। লজিক্যালি এটাই তো হওয়া উচিত, যে না আমার এই জিনিসটা খারাপ। যেমন আমি আমার পড়াশোনার প্যাটার্ন চেঞ্জ করতে চাই। তোমরা সবাই বলো মাঝে মাঝে যে আপু অনেকদিন পড়িনি, এখন আমি চেঞ্জ হয়ে যেতে চাই, আমি অনেক পড়াশোনা করতে চাই। তাহলে দেখো অনেক পড়াশোনা করবো, এটা কি একটা ভালো বৈশিষ্ট্য? রূপান্তর তাহলে কেন হয়? সবসময় ভালো বৈশিষ্ট্য অর্জনের জন্যই রূপান্তর হতে হয়। এখন ধরো কারো মধ্যে অলরেডি ভালো একটা বৈশিষ্ট্য আছে, সে কি করলো? সে রূপান্তর হয়ে এই ভালো বৈশিষ্ট্যটা নাই হয়ে গেল।
তাহলে কি হলো, ভালো সে অলরেডি ছিল, এমনই রূপান্তর হলো যে তার ভালোটা আর থাকলো না। তাহলে এটাকে আমরা কি বলবো, প্রতীপ রূপান্তর বা রিভার্স পেরিস্টালসিস। এইটা কাদের হয়, এটা হয় এই ইউরোকর্ডাটা প্রাণীর, এই পর্বের যে প্রাণীগুলো আছে বা এই উপপর্বের যে প্রাণীগুলো আছে তাদের হয় প্রতীপ রূপান্তর। এখন সেই ভালো বৈশিষ্ট্যটা কি যেটা খারাপ হয়ে গেল, কর্ডাটার মেইন যে বৈশিষ্ট্য নটোকর্ড, এদের নটোকর্ড কোথায় ছিল আমরা বললাম লেজে, রাইট, শুধুমাত্র লেজে, এদের বাকি শরীরে কিন্তু নটোকর্ড ছিল না। সেটা কোন দশায় থাকে, লার্ভা দশায় থাকে, এটা থাকে হচ্ছে লার্ভা দশাতে। এই লার্ভা দশা থেকে যখন পূর্ণাঙ্গ দশায় হয় এরা, পূর্ণাঙ্গ যখন হয় তখন এদের লেজ এবং এই নটোকর্ড এটা বিলুপ্ত হয়ে যায়। তাহলে দেখো কর্ডাটার যে মেইন বৈশিষ্ট্য ছিল দুইটা, লেজ নটোকর্ড, এই সব কিছু লার্ভা দশাতে ছিল, যখন ছোট ছিল তখন তার মধ্যে ছিল, বড় যখন হলো রূপান্তর হলো, রূপান্তর হয়ে সে ভালো হওয়ার বদলে কি হয়ে গেল, খারাপ হয়ে গেল। নটোকর্ড থেকে কি আরো ভালো মেরুদণ্ড হতে পারতো, যেগুলো উন্নত প্রাণীতে হয়, সে ভালো তো হলোই না, উল্টা ভালো যে বৈশিষ্ট্যটা আগে ছিল সেটাও হারিয়ে ফেললো। এই ধরনের রূপান্তরকে আমরা বলি প্রতীপ রূপান্তর। তাহলে বোঝা গেল। আর এই যে লার্ভার কথা বললাম, যে লার্ভাতে নটোকর্ড ছিল, সেই লার্ভাটার নাম কি, সেই লার্ভার নাম হচ্ছে ট্যাডপোল লার্ভা, এদের লার্ভার নাম ট্যাডপোল লার্ভা। তাহলে এই গেল আমাদের ইউরোকর্ডাটা পর্বের বা ইউরোকর্ডাটা উপপর্বের প্রাণীদের বৈশিষ্ট্য। এবার আমরা দেখেছি এই উপপর্বটাকে আমরা তিনটা ক্লাসে ভাগ করেছি বা তিনটা শ্রেণীতে ভাগ করেছি। উপপর্বগুলো শ্রেণীগুলো কি, অ্যাসিডিয়াসি, থ্যালিয়াসি, লার্ভাসি। তাহলে আমরা এদের বৈশিষ্ট্যগুলো জানবো, আলাদা আলাদা ভাবে পড়তে গেলে অনেক ইনফরমেশন মাথায় রাখতে কষ্ট হয়। তো আমরা একদম জাস্ট এই ছকটা বলবো যে ছকের মধ্যে এই বৈশিষ্ট্য বা এই ক্যারেক্টারিস্টিক কোনটার কিরকম আমরা একটা তুলনা করে জানবো। তুলনা করে যখন জানবা, তুমি যখন পরীক্ষায় লিখতে যাবে, সেটা রিটেনে হোক বা এমসিকিউতে হোক, মনে যখন করতে যাবা তখন কি হবে, এই ছকটাই তোমার মাথার মধ্যে আসবে। তোমার মাথার মধ্যে আসবে যে প্রথমটা ছিল স্ফীত নলাকার, পরেরটা ছিল লেবু বা পিঁপে, তারপরেরটা ছিল ব্যাঙাচি, তোমার এই সিরিয়ালটা মনে আসবে। তখন তোমার আর উল্টাপাল্টা হবে না যে অ্যাসিডিয়াসি কোনটা ছিল, থ্যালিয়াসি কোনটা ছিল, লার্ভাসি কোনটা ছিল। আর আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব যে তোমরা স্ক্রিনশট না নিয়ে তোমরা কি করো, স্ক্রিনশট নিয়ে রাখো, পরীক্ষার আগের দিন যে সেই স্ক্রিনশট খুঁজো বসে থেকে থেকে, বা পড়তে গেলে সেই স্ক্রিনশট খুঁজো বসে থেকে থেকে, যে কোথায় ছিল সেই স্ক্রিনশট, দেখে একটু খুঁজে বের করি। স্ক্রিনশট না দেখে না পড়ে তোমরা কি করবা, এই জিনিসটা তোমাদের খাতায় লিখে ফেলো। তোমাদের যেই খাতা আছে, নোট খাতা বলো বা ক্লাসের খাতা বলো, যেটাতে হোক সেইটাতে এই জিনিসটা লিখে নাও। লিখলে কি হবে, তুমি একবার আমার কাছ থেকে শুনছো, তুমি একবার তোমার মাথার মধ্যে ঢুকলো জিনিসটা, এরপরে তুমি অবশ্যই নিজে পড়বা, পড়ার সময় আবার তোমার মাথার মধ্যে ঢুকবে, তুমি যখন লিখবা, আমার মনে হয় পার্সোনালি আমি এটা ফিল করি যে একবার লিখা মানে হচ্ছে মিনিমাম 3-4 বার পড়ার সমান। তুমি যখন শুনলা, নিজে দেখলা, পড়লা, জিনিসটা বুঝে বুঝে লিখলা, তোমার প্র্যাকটিস ভালো হবে, তোমার মনে থাকবে ভালো, লং টার্ম মেমোরিতে তোমার এই জিনিসগুলো থেকে যাবে। আদারওয়াইজ এত এত ইনফরমেশন পরীক্ষার আগের দিন রাতে একসাথে যখন সব মাথার মধ্যে আসবে, মনে হবে কিছু মনে নেই। সো আমরা এগুলো ট্রাই করব নিজেরা প্র্যাকটিস রাখতে, নিজেরা লিখার প্র্যাকটিস করব, নিজেরা লিখে লিখে মনে রাখার চেষ্টা করব সবসময়। ঠিক আছে, আসি অ্যাসিডিয়াসি, থ্যালিয়াসি, লার্ভাসি, এদের গঠন কিরকম, দেহের বাহ্যিক গঠনটা কিরকম। অ্যাসিডিয়াসি হচ্ছে স্ফীত নলাকার, থ্যালিয়াসি হচ্ছে লেবু বা পিঁপে আকৃতির। এটা কিরকম, এই যে ড্রামের মতো, আমরা ড্রাম দেখেছি না, এই ড্রামের মতো লেবু বা পিঁপে আকৃতির। আর লার্ভাসি, দেখো লার্ভা অলরেডি লিখাই আছে লার্ভা। ব্যাঙের লার্ভা কি, ব্যাঙাচি, এই যে এমন, যেগুলো সাঁতার কেটে ঘুরে বেড়ায় পানিতে, ছোট ছোট ছোট। সো লার্ভাটা হচ্ছে তাহলে কি আকৃতির, ব্যাঙাচি আকৃতি। তাহলে কি গেল বলো, স্ফীত লেবু ব্যাং, স্ফীত লেবু ব্যাং, মনে রাখবো স্ফীত লেবু ব্যাং। তাহলে কখনোই লেবু স্ফীতর আগে চলে আসবে না, ব্যাং সবার আগে চলে আসবে না, স্ফীত লেবু ব্যাং। তাহলে হলো বৈশিষ্ট্য এদের দেহ।
দেহ আবরণ, আমরা বলেছি ইউরোকর্ডাটাতে তো সবসময় দেহের একটা আবরণ থাকে। তাহলে এদের দেহ আবরণ কিরকম? এদের দেহ আবরণ হচ্ছে পুরু, অর্ধস্বচ্ছ, স্থায়ী। এদের হচ্ছে পাতলা স্বচ্ছ এবং এদের জেলাটিনের মতো একটা আবরণ থাকে এবং সেই আবরণটা হচ্ছে সাময়িক। তাহলে দেখো প্রথমে একটা পুরু আবরণ থাকে যেটা তার সারা জীবনই থেকে যায়, আস্তে আস্তে এটা পাতলা হয়, স্বচ্ছ হয় এবং আলটিমেটলি এইটা লাস্টে লার্ভাসিতে যে জেলাটিনের মতো একটা পদার্থ হয় যেটা সাময়িক, এটা কিন্তু সবসময় থাকে না। তাহলে এই গেল, এই যে আমরা চলে এসেছি আমাদের ফুলকারন্ধ্রতে। ফুলকারন্ধ্রতে কি বলেছিলাম বলো? গলবিলীয় ফুলকারন্ধ্র কিছুক্ষণ আগে বললাম যে যত অনুন্নত থেকে উন্নতর দিকে যাবা বা তোমরা একটার পর একটা যখন পড়বা, সিরিয়ালি দেখবা কি হয়, ফুলকারন্ধ্র আস্তে আস্তে, বলো কি বলেছি, বাড়তে থাকে না কমতে থাকে? মনে করো ফুলকারন্ধ্র অনুন্নত থেকে উন্নততে বাড়ে নাকি কমে? অবশ্যই কমতে থাকে, আমি বলেছি দেখবা। এখন এখানেও পাবা, পরে যখন আমরা ভার্টিব্রাটা পড়বো সেই ভার্টিব্রাটার মধ্যেও তোমরা এই সেম জিনিসটা কিন্তু পাবা। তাহলে দেখো ফুলকারন্ধ্রকে এখানে অসংখ্য ফুলকারন্ধ্র থাকে, সেখান থেকে আজ থেকে এখানে অসংখ্য থাকতে পারে, আর অসংখ্য না থাকলে বড় বড় দুইটা ফুলকারন্ধ্র থাকে। আর লার্ভাসিতে থাকে কি এক জোড়া। তাহলে এটা একটা মাঝামাঝি, এখানে কি থাকলে দুইটা বড় থাকবে বা অসংখ্য থাকবে, বেশি এখানে অসংখ্য, এখানে এক জোড়া। এই হচ্ছে ফুলকারন্ধ্রের বিষয়। এ কি লেজ, লেজ থাকে না থাকে, থাকে না থাকে। লেজটা কি? লেজটা হচ্ছে পূর্ণাঙ্গ প্রাণীতে বা এই লেজে যখন তোমার লার্ভা থেকে পূর্ণাঙ্গ হয়, আমরা বলেছি কি প্রতীপ রূপান্তর হয়ে যায়, এদের লেজটা নষ্ট হয়ে যায়, নটোকরটা নষ্ট হয়ে যায়, এদের কিন্তু সেই লেজ থাকে না। বাট এদের এই লেজ থাকে। এই যে দেখো ব্যাঙাচি আকৃতির, ব্যাঙাচির যেমন লেজ থাকে এদের কিন্তু লেজটা থাকে। তাহলে এইভাবে তোমরা মনে রাখতে পারবা যে লেজ থাকবে কার? ব্যাঙাচিরই তো লেজ থাকবে, বাকিদের লেজ থাকবে? দেখো ওই যে ব্যাঙাচি যে মাছের মধ্যে যাচ্ছে, যারা যারা ব্যাঙাচি দেখেছো তাদের তো এটা কখনোই ভুল হওয়ার কথা না। এর বাইরে কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে এই তিনটার মধ্যে। কি কি বিশেষ বৈশিষ্ট্য? অ্যাসিডিয়াসিকে বলে সাগর ফোয়ারা। দেখো সাগর দিয়ে কিন্তু আমরা আরেকটা পাইলাম, সাগর ফোয়ারা। এই সাগর ফোয়ারা কিন্তু নিডারিয়াও না, মলাস্কাও না, একাইনোডার্মাটাও না, কোনোটাই না। এটা হচ্ছে সাগর ফোয়ারা, হচ্ছে অ্যাসিডিয়াসি ফোয়ারা। ফোয়ারার ইংলিশ হচ্ছে কি সাইফন। সাইফন বলছে না, সাইফন গান, যেটা দিয়ে কি পানি ফোয়ারা যায়, সাইফন। তাহলে সাইফন কাদের থাকে? অ্যাসিডিয়াসিদের সাইফন সদৃশ অঙ্গ থাকে যেটা দিয়ে এরা পানি ছুঁড়ে মারতে পারে। দেখে কি মনে হয় যে সেটা একটা পানির ফোয়ারা, এই জন্য এদেরকে বলে সাগর ফোয়ারা। তেমনি একটা বিশেষ বৈশিষ্ট্য আছে থ্যালিয়াসি। থ্যালিয়াসির বিশেষ বৈশিষ্ট্য থেকে এদের লুমিনাস অঙ্গ বিদ্যমান। লুমিনাস এই ওয়ার্ডটা কি বোঝায়? আলো। আলো মানে কি? লুমিনাস অঙ্গ। তাহলে কি হবে? এদের এই লুমিনাস অঙ্গ থেকে আলো বের হয়। তাহলে যদি বলে যে আলোক বিচ্ছুরণকারী, আলোক বিচ্ছুরণকারী লুমিনাস অঙ্গ থাকে কোনটাতে? তাহলে আমরা পারবো না, আলোক বিচ্ছুরণকারী লুমিনাস অঙ্গ থাকে থ্যালিয়াসিতে। নেক্সট হচ্ছে লার্ভাসি। লার্ভাসি বলেইছি ব্যাঙাচির মতো লেজ থাকে। তাহলে ব্যাঙাচি কোথায় থাকে? পানিতে থাকে, লেজ থাকে। যারা পানিতে থাকে তাদের কি পানিতে ভাসতে হবে না? পানিতে ডুবে গেলে হবে? পানিতে ডুবে গেলে তো হবে না। বা আবার ওই ব্যাঙাচির কথাই তুমি চিন্তা করো না, ব্যাঙাচি কি পানিতে ভাসে, সাঁতার কেটে যায়। তাহলে ব্যাঙাচি আকৃতির লেজ থাকে এবং অবশ্যই এটাই তাহলে পানিতে ভাসবে। আর যদি বলে কোনটি পানিতে ভাসে, তাহলে কোনটা পানিতে ভাসে? লার্ভাসি। এই হচ্ছে আমাদের ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটা সাবফাইলামের যে প্রাণীগুলো আছে বা যে ক্লাসগুলো আছে সেই ক্লাসের বৈশিষ্ট্য। আমরা আবার পড়ি, স্ফীত, লেবু, ব্যাং। স্ফীত, লেবু, ব্যাং। এদের দেহ আবরণ কি? পুরু, স্বচ্ছ, পুরু, অর্ধস্বচ্ছ, স্থায়ী। এরপরটা কি? এরপরটা হচ্ছে স্বচ্ছ, আর তারপরটা কি? জেলাটিনের মতো সাময়িক। ফুলকারন্ধ্র কি? অসংখ্য, অসংখ্য বা থাকলে দুইটা বড়। তারপরে কি? এক জোড়া। লেজ থাকে না থাকে না থাকে। এটা হচ্ছে সাইফন বা সাগর ফোয়ারা। সেকেন্ডটা কি? লুমিনাস অঙ্গ, আলোক বিচ্ছুরণকারী। এটা থেকে মনে হয় আলো বের হবে, তাহলে আলোক বিচ্ছুরণকারী লুমিনাস অঙ্গ থাকে। আর এইটা হচ্ছে লার্ভাসি, পানিতে ভাসে।
এইগুলো হচ্ছে উদাহরণগুলো তোমাদের একটু দুইটা একটা উদাহরণ মনে রাখলেই হবে। আশা করছি এভাবে যদি তোমরা মনে রাখো ইউরো কোঅর্ডিনেট নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না, আর এর থেকে বেশি এক্সট্রা ইনফরমেশনও লাগবে না তোমাদের। এবার আমরা আসি সেকেন্ড সাবফাইলাম, সেফালোগর্ডাটা। সেফালো, সেফালো মানে কি কেউ কি জানো? সেফালো মানে কি? আমরা এর আগে পড়লাম, আচ্ছা আমি উপরে একটু লিখি। আমরা এর আগে পড়েছি কি ইউরো কোঅর্ডিনেট। ইউরো মানে কি লেজ, মানে এদের লেজে নটোকর্ড থাকে। আর সেফালো মানে হচ্ছে মাথা। সেফালো বা অনেক সময় আমরা বলি কেফালো, যে কোনো দুইটাই সঠিক উচ্চারণ তোমাদের জন্য। তোমরা সেফালো কর্ডাটাই বলো, সেফালো কর্ডাটা। সেফালো কর্ডাটাতে তাহলে কোথায় থাকে? ওটাতে আমরা দেখেছি শুধু লেজে থাকে। এই যেখানে দেখো নটোকর্ড, এই যে এটা হচ্ছে নটোকর্ড, এইটা নটোকর্ড। নটোকর্ড কি শুধু লেজে আছে? যেটা হচ্ছে লেজের দিক। বলে এটা যদি লেজ হয়, নটোকর্ড কি শুধু লেজে? লেজে না তো, লেজ থেকে মাথা পর্যন্ত বিস্তৃত, যেহেতু তার সমগ্র দেহে থাকে, লেজ থেকে মাথা পর্যন্ত থাকে, এই যে একদম লেজ থেকে শুরু করে মাথা পর্যন্ত। সেই জন্য আমরা এটার নাম দিয়েছি কি, বা বিজ্ঞানী এটার নাম দিয়েছে সেফালোগর্ডাটা। হয়ে গেল সেফালোগর্ডাটার নাম কেন হলো আমরা বুঝলাম। এদের বৈশিষ্ট্যতা সেদেরকে বলে কি ভল্লাকার বর্ষা ফলক প্রাণী। বর্ষার মাথাটা যেরকম হয় এরা হচ্ছে সেরকম ভল্লাকার বর্ষা ফলক প্রাণী। এই বর্ষা ফলক বা এই যে ভল্লাকার, এই জিনিসটার ইংলিশ হচ্ছে ল্যান্সিলেট। এই জন্য এদেরকে বলা হয় ল্যান্সিলেট। এদের কয়টা প্রজাতি আছে আমি একটু আগে বললাম, এদের 33টা প্রজাতি আছে। এই নামটা একটু মনে রাখতে হবে তোমাদেরকে। এদের মৌখিক যেই প্রান্ত, মুখের যে দিক, সেই মুখের দিকে দুইটা স্পেশাল অঙ্গ থাকে। এই যে এখানে দেখো এরকম, এই জিনিসটাকে আমি যদি একটু বড় করে এখানে আঁকাই, এইরকম কিছু স্পেশাল অংশ থাকে। এই গঠনটাকে আমরা বলি ওরাল সিরি। ওরাল সিরি। আর কি থাকে? ওরাল হুড থাকে মুখের কাছে, এই যে মাথার উপরে থাকে ওরাল হুড, একটা ঢাকনার মতো ওরাল হুড। তাহলে যদি বলে ওরাল সিরি বা ওরাল হুড কাদের থাকে? সেফালোকর্ডিক বা ল্যান্সিলেট বা ভল্লাকার বর্ষা ফলক প্রাণীদের থাকে। এরপরে তাদের কি থাকে? মায়োটোম। মায়ো মানে হচ্ছে পেশি। পেশি, তাহলে এদের দেহে কিছু পেশি থাকে। এই যে দেখো এগুলো সবই, এই যে পিঙ্ক কালারের আমরা যেগুলো দেখতে পাচ্ছি উপরে নিচে, এগুলো সবই হচ্ছে পেশি। এই পেশিগুলো কিরকম থাকে? এই যে দেখো এরকম থাকে। এখানে তো উপরে তার নটোকর, পৃষ্ঠীয় স্নায়ুরজ্জু অনেক কিছু আঁকানো, সেই জন্য নিচের পেছনের জিনিসটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। এই পেশিগুলো কিভাবে থাকে? এই যে এইরকম ভাবে সজ্জিত থাকে। কয়টা পেশি থাকে? 60 জোড়া। তাহলে 60 জোড়া মায়োটম থাকে। আকৃতিটা জানতে হবে। রেচন অঙ্গ কি? সেলেনোসাইট সমৃদ্ধ প্রোটোনেফ্রিডা। উদাহরণ অ্যামফিওক্সাস, ব্রাকিওস্টোমাটা। এদেরও দেখো, এদেরও গঠনটা যদি দেখো, পৃষ্ঠীয় স্নায়ুরজ্জু থাকে, নটোকর থাকে, এদের এখানে পায়োছিদ্র আছে, মায়োটম আছে, ওরাল সিরি, ফুলকারন্ধ্র, এন্ডোস্টাইল, সবকিছুই কিন্তু আমাদের কর্ডাটা পর্বের প্রাণীর সব বৈশিষ্ট্যগুলো এটার মধ্যে আছে। যেহেতু এটার প্রজাতির সংখ্যা বেশ কম, 33টা মাত্র প্রজাতি, সেই জন্য এটাকে আমরা আর আলাদাভাবে কোনো সাবফাইলামে ভাগ করি না। বা ইউরোকর্ডাটা, সরি সাবফাইলাম না তো, এটা তো নিজে সাবফাইলাম। ইউরোকর্ডাটার মতো আমরা কোনো ক্লাসে ভাগ করি না। আমরা জাস্ট এইটুকু বৈশিষ্ট্য পড়লেই সেফালোকর্ডাটা থেকে ইনাফ। ছবিটা মাথায় রাখবে। একটা ছবি যদি তোমরা মাথায় রাখো, সেফালোকর্ডাটাও মনে থাকবে, নর্মাল কর্ডাটার বৈশিষ্ট্য সেটাও কিন্তু এরকমই একটা ছবি ছিল, সো সেটাও তোমাদের মনে থাকবে। তাহলে আমরা কিন্তু পড়ে ফেললাম আমাদের যে পর্বগুলো ছিল, পি সি পি এন এম এ এল ই সি। এটা বারবার লেখার কারণ হচ্ছে তোমাদের জন্য বারবার মাথার মধ্যে আসে, মুখস্থ থাকে।
তার মধ্যে এই কর্ডাটার 2টা সাবফাইলাম আমরা অলরেডি পড়ে ফেলেছি, বাকি থাকে শুধু ভার্টিব্রাটা। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে ভার্টিব্রাটা পড়বো। তার আগ পর্যন্ত তোমরা এই ক্লাসে যতগুলো জিনিস পড়ালাম, যে ছকগুলো লিখে দিলাম, আই হোপ তোমরা সেই জিনিসগুলো নিজেরা পড়বা, নিজেরা খাতায় লিখবা। প্লাস যদি কোনো প্রবলেম থাকে বা বই পড়তে যেয়ে, যে কোনো জায়গা পড়তে যেয়ে, কোনো কোশ্চেন সলভ করতে যেয়ে যদি প্রবলেম হয়, তাহলে কমেন্ট বক্স বা গ্রুপে জানাও, আমি ইনশাল্লাহ তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে ভার্টিব্রাটা নিয়ে পড়াশোনা করবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ।